আসসালামু আলাইকুম, আমি রকিবুল ইসলাম। কোরকেম কেমিস্ট্রি শিক্ষা পরিবারে তোমাদেরকে স্বাগতম। পরিমাণগত রসায়নের আজকে আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশনটা কি? যে একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে, নির্দেশকের উপস্থিতিতে একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে আর একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলা হয়। মূলত আমরা যে কোনো মিশ্রণের ক্ষেত্রেই টাইট্রেশনটা অ্যাপ্লাই করতে পারি, তবে এটার বহুল ইউজেস হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে। যে কি মনে করো যে এ হচ্ছে একটা অ্যাসিড আর বি হচ্ছে একটা বেস। তো একটা অ্যাসিড আর একটা বেস পরস্পরের সাথে বিক্রিয়া করে কি লবণ আর পানি উৎপন্ন করে। এটা আমি প্রতীকীভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো টাইট্রেশন সূত্র হচ্ছে যে এই অ্যাসিড এবং এই ক্ষারের কোনো একটা দ্রবণের যদি ঘনমাত্রা অজানা থাকে, তাহলে সেই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে আমার টাইট্রেশন। এবং তার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি, যে ভি অফ এ ইন্টু এস অফ এ ইকুয়াল টু বি অফ বি ইন্টু এস অফ বি। তার মানে কি, যে অ্যাসিড এ যদি হয় একটা অ্যাসিড, বি যদি হয় একটা ক্ষার, তাহলে অ্যাসিড এবং ক্ষারের যে তাদের যে ঘনমাত্রা এবং আয়তনের যে গুণফল, এই গুণফলটা পরস্পর কি হবে? ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল ধরে তার মানে কি, এটা দ্বারা কি বোঝায়? পূর্ণ প্রশমন। তার মানে অ্যাসিড এবং ক্ষারের পরিমাণটা যখন পরস্পর সমান হয়ে যায়, তখন এটা কি পূর্ণ প্রশমন বোঝাবে। তার মানে পূর্ণ প্রশমনের শর্ত ধরে তুমি যে কোনো একটা অজানা ঘনমাত্রা, হয় অ্যাসিড অথবা ক্ষারের, এই অজানা ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, সেটাই হচ্ছে আমার টাইট্রেশন। এই ক্ষেত্রে সূত্রের মধ্যে একটা টার্ম ইউজ করছি আমরা। দেখো, এই অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়তনের গুণফলের সাথে আমি তার ক্ষারের সহগটা গুণ করে দিছি, এবং ক্ষারের ঘনমাত্রা আয়তন গুণফলের সাথে অ্যাসিডের সহগটা গুণ করে দিছি। এটার একটা কারণ আছে। তো তার আগে আমি এটার পরিচয় দিলাম যে কি, অ্যাসিড এ হচ্ছে কি অ্যাসিডের সহকৃত মূল সংখ্যা। এটা আরেকটা পরিচয় হচ্ছে, বা মূল পরিচয় হচ্ছে ক্ষারের অম্লত্ব। এটা কি একটু পরে বলতেছি। একইভাবে বি এর পরিচয়টা কি? ক্ষারের সহকৃত মূল সংখ্যা, বা কি এটাকে বলা হয় অম্লের ক্ষারকত্ব। এটা হচ্ছে বি এর মূল পরিচয়। তারপরে ভি অফ এ কি? অ্যাসিডের আয়তন। বি অফ বি হচ্ছে ক্ষারের আয়তনকে ইন্ডিকেট করতেছি। আর এস এ দ্বারা ক্ষারের অ্যাসিডের ঘনমাত্রা বা মোলারিটি, আর এস বি দ্বারা কি? ক্ষারের ঘনমাত্রা বা মোলারিটিকে ইন্ডিকেট করতেছি। তো একটা প্রসঙ্গ চলে আসছে, সেটা কি? অম্লের ক্ষারকত্ব বা ক্ষারের অম্লত্ব। এই জিনিসটা বুঝতে পারলে আমাদের সূত্রটা ইজি হয়ে যাবে। খেয়াল করো যে আমরা অম্লের বা ক্ষারের অম্লত্ব বলতে কি বোঝাচ্ছি। কোনো একটা ক্ষার অ্যাসিডের সাথে যখন প্রশমিত হয়, তখন যত মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে পূর্ণ প্রশমিত হবে, সেই অ্যাসিডের মোল সংখ্যাটাকে বলা হয় ওই ক্ষারের অম্লত্ব। দেখো, আমরা সংখ্যাটা এটাই লিখছি যে কোনো ক্ষার যত মোল অ্যাসিডের সাথে, যেমন আমরা এখানে স্ট্যান্ডার্ড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরে নিলাম, যে কোনো অ্যাসিডের জন্য প্রযোজ্য হতে পারে, যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পূর্ণ প্রশমিত হয়, তাকে ওই ক্ষারের অম্লত্ব বলে। যেমন খেয়াল করো যে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড আর কি? পানি। তাহলে এই বিক্রিয়ার সমতাকরণের পর আমরা দেখব যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে। তার মানে কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণ পূর্ণ প্রশমিত হয়ে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের এই বিক্রিয়ায় অম্লত্ব হচ্ছে 1, অম্লত্ব 1। এরপরে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড আর কি? পানি। তাহলে এখানে ক্লোরিন 2টা লাগতেছে, তাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে কত বসবে? 2। তাহলে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পূর্ণ প্রশমিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত? অম্লত্ব হচ্ছে 2। এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, কি উৎপন্ন করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি। এখন একটা
অক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, ধরে নিতে হবে ওই অক্সাইডটা কি ক্ষারধর্মী। তাহলে এটা একটা ক্ষার, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতেছে। তাহলে লক্ষ্য করো এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে 2টা, তাহলে উৎপাদক কি 2টা অ্যালুমিনিয়াম লাগবে। তাহলে ক্লোরিন কয়টা হলো 6টা, এই যে 6টা HCl লাগবে। তার মানে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল HCl এর সাথে পূর্ণ প্রশমিত হচ্ছে। তাহলে বলা যায় কি অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব, মানে এ যখন ক্ষার তখন তার অম্লত্ব হচ্ছে 6। এরপর আমরা চলে যাই অম্লের ক্ষারকত্ব জিনিসটা কি। তা ঠিক তার উল্টাটা, যে একটা অম্ল যখন কোনো এক যত মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে পূর্ণ প্রশমিত হবে তখন সেই মোল সংখ্যাটাকে আমরা বলবো ওই ক্ষারের জন্য অম্লত্ব। যেমন কোন একটা অম্লের ক্ষারকত্ব হচ্ছে কোন একটা কোন একটা অ্যাসিড যত মোল ক্ষারের সাথে, যেমন এখানে স্ট্যান্ডার্ড হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ধরে নিলাম, তাইলে যত মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে পূর্ণ প্রশমিত হবে সেটাকে আমরা বলবো ওই অ্যাসিডের ক্ষারকত্ব। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। এবার আমি যদি এই অ্যাসিডের ক্ষারকত্ব চিন্তা করি, তাহলে এবার ক্ষারের সাথে বিক্রিয়াটাকে আমি কম্পেয়ার করব। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, তাহলে এই অ্যাসিডের জন্য এটাকে বলা হয় ক্ষারকত্ব এবং তার মান হচ্ছে 1। এরপরে আমি যদি অ্যালুমিনিয়াম অক্সাইডটা নেই, আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইডের উভধর্মী নেচার আছে, তার মানে সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে ক্ষারের সাথেও বিক্রিয়া করে। তাহলে এখানে উৎপাদ কি সোডিয়াম অ্যালুমিনেট, যা একটা লবণ, এবং কি পানি। তাহলে লক্ষ্য করো এখানে অ্যালুমিনিয়াম 2টা, তাহলে স্বাভাবিকভাবে এখানেও 2, সোডিয়াম 2টা হয়ে গেছে, তাহলে 2। তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব কত হবে 2 হবে। অর্থাৎ কোনো একটা অ্যাসিড যখন যত মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে পূর্ণ প্রশমিত হবে ক্ষারের ওই মোল সংখ্যাটাকে বলবো অ্যাসিডের ক্ষারকত্ব। আবার কোনো একটা ক্ষার যত মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পূর্ণ প্রশমিত হবে ওই অ্যাসিডের ওই মোল সংখ্যাটাকে বলবো ওই ক্ষারের অম্লত্ব। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, তাহলে আমরা টাইট্রেশন সূত্রটার দিকে আবার একটু যদি চলে যাই, যে যেমন ধরো একটা অ্যাসিড লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এটা বিক্রিয়া করে পূর্ণ প্রশমিত হওয়া কালে কি উৎপন্ন করবে সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি। তাহলে এখানে সোডিয়াম 2টা, তাহলে এখানে কত 2। তাহলে আমরা পূর্ণ প্রশমনের শর্ত অনুযায়ী টাইট্রেশন সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায় V of H2SO4 into S of H2SO4 equal to V of sodium hydroxide into S of sodium hydroxide। দেখো বলছিলাম যে সূত্রের শুরুতে টাইট্রেশন সূত্রের শুরুতে ক্ষারের সহগটা কার সাথে গুণ হবে অ্যাসিডের সাথে। কেন গুণ হচ্ছে, কারণ হচ্ছে এই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এই অ্যাসিডের ক্ষারকত্ব, তাহলে ক্ষারকত্বটা অ্যাসিডের ক্ষারকত্বটা অ্যাসিডের সাথে গুণ হয়, তাই এই যে 2 হবে এটার সাথে গুণ। আবার এক সোডিয়াম সালফিউরিক অ্যাসিডের সামনে মনে মনে কত আছে 1, তাহলে এই 1 হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব, তাহলে এটা কি ক্ষারের অম্লত্ব, তো ক্ষারের সাথে গুণ হবে, যেটা আমরা দেখাইছিলাম যে কি VaSa ইকুয়াল টু VbSb। তাহলে এটা হচ্ছে তোমার কি B, এটা হচ্ছে আমার A। এই সূত্রকে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি তাহলে এটাই হচ্ছে টাইট্রেশন সূত্র। এখানে তুমি যে কোনো দ্রবণের অজানা ঘনমাত্রা বা অজানা আয়তন তুমি এই সূত্রের সাহায্যে বের করতে পারবা। আরেকটা বিষয় খেয়াল করো, আমরা n ইকুয়াল টু মোল সংখ্যা জানি, ছোট হাতের n। তারপরে কি এটা মানে কি যে কোনো পদার্থ ভরকে আণবিক ভর দ্বারা গুণ করলে কি পাওয়া যায় মোল সংখ্যা। তারপরে কি এই যে তোমার অণুর সংখ্যাকে অ্যাভোগাদ্রো সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি কি পাবা মোল সংখ্যা পাবা। আবার S ইন্টু V আমরা জানি ওই যে S ইকুয়াল টু n ভাগ V, অর্থাৎ মোলারিটি n ভাগ V, এটা যেমন আমরা শিখছিলাম, তাহলে এটাকে উল্টেই দিলে কি পাওয়া যাবে S ইকুয়াল টু n ইন্টু V, তাহলে মোল সংখ্যা ইকুয়াল টু S ইন্টু V ও বলা যাবে। তাহলে খেয়াল করো আমার
ঘনমাত্রা যেমন অজানা ঘনমাত্রা যেমন বের করা যায়, এই মূল সংখ্যার এই ফর্মুলার সাহায্যে আমি চাইলে এই S/V এর পরিবর্তে W/m বসায়া অজানা দ্রবণের পরিমাণ বা ভরটাও বের করতে পারি। এক্ষেত্রে তখন তুমি কি বসাইতে পারো, যে 2 ইন্টু মনে করো W/m অফ অ্যাসিড ইকুয়াল টু W/m অফ বেস ইন্টু কত 1। তাহলে এই সূত্রের তুমি কিন্তু এটা বসাইতে পারবা। এভাবে টাইট্রেশন সূত্র অ্যাপ্লাই করে আমরা অজানা দ্রবণের ঘনমাত্রা বের করতে পারবো, পাশাপাশি ওই S/V এর পরিবর্তে যদি n এর এই ফর্মুলাটা বসাই দেই তাহলে অজানা দ্রবণের পরিমাণটাও আমরা বের করতে পারবো। আরেকটা বিষয় লক্ষ্য করো যে এই টাইট্রেশন সূত্রের মাধ্যমে একটা বিষয় ইন্ডিকেট করতেছে যে এইটা ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে এটা কিন্তু মিশ্রণটা কি বলা যাবে, পূর্ণ প্রশমন। কারণ কি, পূর্ণ প্রশমনের শর্তই হচ্ছে এটা। তাহলে তুমি যদি বাম পক্ষ আর ডান পক্ষ তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে যে কোনো মিশ্রণের ক্ষেত্রে প্রকৃতিও এই সূত্রের সাহায্যে বের করতে পারবা। এই ছিল টাইট্রেশন সংক্রান্ত তোমার সামগ্রিক একটা বেসিক আলোচনা। এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে বাকি আলোচনা নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।